আজকের ভিডিওর টপিকটা কিন্তু বেশ বিপজ্জনক। না, আমার জন্য নয়, আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। কেন? কারণ তিনি মনে করেন তার চারপাশে নাকি সব সময় ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে। কখনো চুরির দায়ে কেউ ধরা পড়লে সেটা ষড়যন্ত্র, কখনো টালির চাল থেকে জল পড়লে সেটাও ষড়যন্ত্র, আবার কখনো তো খোদ ওনাকে খুনের চক্রান্তও চলছে। মানে জেমস বন্ডের সিনেমাও ফেল করে যাবে ওনার নিত্য নতুন এই কনস্পিরেসি থিওরির কাছে। বিরোধীরা বলছেন এটা কি সত্যিই প্রাণ সংশয় নাকি জনসমর্থন হারানোর ভয়ে স্রেফ একটা ইমোশনাল ড্রামা। আজকের এপিসোডে আমরা কাটাছেঁড়া করে দেখব দিদির এই ষড়যন্ত্র পুরাণ কি শুধুই রাজনৈতিক কৌশল, নাকি এর পিছনে সত্যিই কোনো অশুভ শক্তি আছে, নাকি সবটাই স্রেফ পাবলিসিটি স্টান্ট। নমস্কার, আমি স্বাতী। মাধ্যম ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন তার হেলিকপ্টারের সামনে নাকি একটা রহস্যময় ড্রোন দেখা গেছে। তিনি দাবি করেছেন তাকে নাকি খুনের চক্রান্ত করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, বারবার মুখ্যমন্ত্রী কেন এই দাবি করেন? এই ভিডিওতে সেটাই বিশ্লেষণ করব। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনে ষড়যন্ত্র বা খুনের চক্রান্ত শব্দটি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। বিরোধীরা একে কনস্পিরেসি থিওরি বলে কটাক্ষ করলেও তার দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে এমন বেশ কিছু ঘটনা রয়েছে যেখানে তিনি নিজেকে গুরুতর আহত হিসেবে দেখিয়েছেন এবং প্রতিবারই তিনি একে রাজনৈতিক চক্রান্ত হিসেবে দাবি করেছেন। আপনাদের কয়েকটা ঘটনা বলি। 1990 সালের 16ই আগস্ট হাজরা মোড়ে তার মাথা ফাটে। তৎকালীন যুব কংগ্রেস নেত্রী হিসেবে বালিগঞ্জ বিধানসভার হাজরা মোড়ে একটি মিছিলে নেতৃত্ব দিচ্ছিলেন তিনি। সিপিআইএম কর্মী লালু আলম এবং তার সঙ্গীরা মমতার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। মমতা এবং কংগ্রেস দাবি করেছিল তাকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য একটা পরিকল্পিত চক্রান্ত ছিল সিপিএমের আমলে। সেই লালু আলম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শাসনকালে 2019 সালে বেকসুর খালাস হয়ে যান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লালু আলমের বিরুদ্ধে কোনো সাক্ষীই দেননি, অথচ তিনিই ছিলেন রাজসাক্ষী। এর অর্থ কী হয়? তার মানে সবটাই ছিল তৃণমূলের একটা নাটক, একটা সাজানো ষড়যন্ত্র বা ভিকটিম কার্ড খেলার প্রচেষ্টা। 2001 সালের জানুয়ারি মাসে হলদিয়ায় তার গাড়ির উপর নাকি আক্রমণ করা হয়। গাড়ি লক্ষ্য করে নাকি গুলিও চলেছিল। বামফ্রন্ট শাসনকালে হলদিয়ায় একটি জনসভা থেকে ফেরার পথে তার কনভয় নাকি হামলা চালানো হয়েছিল। তিনি দাবি করেছিলেন তাকে মারার জন্য গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়েছে এবং বোমাবাজি করা হয়েছে। যদিও তৎকালীন বামপন্থীরা এই ঘটনাকে নাটক বলে উড়িয়ে দিয়েছিল, কিন্তু এরপরে নাটক তো আরও বড়। 21-এর নির্বাচনের ঠিক আগে সবথেকে বিতর্কিত ঘটনা এটা। নন্দীগ্রামে মনোনয়ন পেশ করে ফেরার পথে বিরুলিয়া বাজারের কাছে তিনি পায়ে নাকি চোট পান। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন 4-5 জন মিলে তাকে ধাক্কা মেরেছে এবং জোর করে গাড়ির দরজা বন্ধ করে দিয়েছে। তিনি সরাসরি একে খুনের চক্রান্ত বলেন এবং প্রায় পুরো নির্বাচন তিনি হুইল চেয়ারে বসে প্রচার করেছিলেন। আবার ভোট শেষ হতেই দেখা গিয়েছিল তার পা এমনি এমনি ভালো হয়ে গিয়েছে। যদিও নির্বাচন কমিশন এবং পুলিশি তদন্তে বলা হয়েছিল এটি কোনো পরিকল্পিত হামলা ছিল না, বরং গাড়ির দরজায় ধাক্কা লেগে সামান্য একটা আঘাত লেগেছিল। এরপর 2022 সালের জুলাই মাস খোদ তার ভবানীপুরের বাড়ির ভেতর নাকি তাকে মেরে ফেলার চক্রান্ত হয়েছিল। মাঝরাতে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির দেওয়াল টপকে এক ব্যক্তি ঢুকে পড়েছিলেন এবং সারা রাত তিনি লুকিয়েছিলেন। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয় পুলিশি নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে কেউ মুখ্যমন্ত্রীর শোয়ার ঘরের কাছে পৌঁছে যেতে পারে। একে তারা খুনের চক্রান্ত বা রেকি হিসেবে দাবি করেছিল। এরপর 2023 সালে সেভক এয়ারবেসে খারাপ আবহাওয়ার কারণে তার হেলিকপ্টার জরুরি অবতরণ করে। এতে তিনি পায়েও এবং কোমরে নাকি চোট পেয়েছিলেন। 2024 সালে মার্চ মাসে নিজের বাড়িতে হাঁটার সময় পড়ে গিয়ে কপালে চোট পান এবং স্টিচ দিতে হয়।
যদিও এগুলি ব্যক্তিগত দুর্ঘটনা বলেই মনে করা হয়, কিন্তু রাজনৈতিক মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনাগুলি নিয়ে বারবার বলেছেন তাকে শেষ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। হেলিকপ্টারের ঘটনাও নাকি স্বাভাবিক নয়। বিরোধীরা, বিশেষ করে বিজেপি এবং সিপিএম, দাবি করে যখনই ভোটে জেতা কঠিন হয় বা সরকারের বিরুদ্ধে কোনো বড় কেলেঙ্কারি, যেমন ধরুন নিয়োগ দুর্নীতি বা আরজিকর ইস্যু, এগুলো সামনে চলে আসে, তখনই দিদি কোনো না কোনো চোট বা ষড়যন্ত্রের তত্ত্ব আনেন এবং মানুষের সহানুভূতি পাওয়ার চেষ্টা করেন। নন্দীগ্রামের ঘটনার পর যখন রিপোর্ট সামনে এসেছিল এবং দেখা যায় সেটা দুর্ঘটনা ছিল, তখন সোশ্যাল মিডিয়ায় ভয়ঙ্কর ট্রোল হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকজন বলেছিলেন এবার অন্তত দিদির স্ক্রিপ্ট রাইটার বদলে ফেলা উচিত। এতক্ষণ তো বললাম যে কোন কোন ক্ষেত্রে বারবার তিনি ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন, খুনের কথা বলেছেন। এবার বলি, মুখ্যমন্ত্রী কেন বারবার নিজেকে ষড়যন্ত্রের শিকার হিসেবে তুলে ধরেন? তাকে কেবল রাজনীতি, নাকি এর পিছনে রয়েছে গভীর মনস্তাত্ত্বিক কোনো কৌশল? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে সবসময় একজন লড়াকু নেত্রী হিসেবে দেখাতে পছন্দ করেন। তিনি দেখাতে চান তিনি একাই একদল শক্তিশালী শত্রু, যেমন বামফ্রন্ট, বিজেপি বা কোনো কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে লড়াই করছেন। এই ষড়যন্ত্রের তত্ত্ব সাধারণ মানুষের মনে এমন একটা ধারণা তৈরি করে যে তিনি এতটাই শক্তিশালী এবং জনদরদি, তাকে হারাতে না পেরে অশুভ শক্তিরা খুনের চেষ্টা করছে। এটি তাকে সাধারণ ভোটারের কাছে একজন মসিহা বা ত্রাণকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করে দেয়। তারপর ধরুন, রাজনীতিতে যখনই কোনো বড় কেলেঙ্কারি বা প্রশাসনিক ব্যর্থতা, যেমন সারদা, নারদা বা সাম্প্রতিক যে কোনো বড় আন্দোলন, টিচার ইস্যু যখনই মাথাচাড়া দেয়, তখনই তিনি খুনের চক্রান্ত বা শারীরিক আঘাতের বিষয়টিকে সামনে আনেন। এটি আসলে জনমানসে থাকা মূল ক্ষোভকে সহানুভূতিতে বদলে দেওয়ার একটা মাস্টার স্ট্রোক। মানুষ যখন দুর্নীতির বিচার চায়, তখন তিনি নিজেকে আক্রান্ত বা ভিকটিম হিসেবে পেশ করে মূল ইস্যুটাকে গৌণ করে দেন। তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই পা ফাটা, মাথা ফাটা, হাত ফাটা, গা ফাটা, এটাই তখন মূল ইস্যু হয়ে যায়। এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটা দুর্দান্ত কথা বলেছেন, শুনুন তার বক্তব্য। ममता दीदी ने हमेशा विक्टिम कार्ड का पॉलिटिक्स खेला है। कभी पैर तुड़वा लेती हैं, कभी सिर पर पट्टी बंधवा देती हैं, कभी बीमार हो जाती है, और कभी चुनाव आयोग के सामने बेचारा बनकर चुनाव आयोग को गालियां निकालती। मगर ममता दीदी, मैं आपको बताने आया हूं कि आपकी ये राजनीति को, विक्टिम कार्ड की पॉलिटिक्स को बंगाल की जनता अब बहुत अच्छे तरीके से समझ गई। चुनाव आयोग जैसी संवैधानिक संस्था पर गाली गलौज करना ये बंगाल की संस्कृति को शोभा नहीं दे। দেখুন, বাংলার রাজনীতিতে আবেগ একটা বড় ফ্যাক্টর। মুখ্যমন্ত্রী জানেন যুক্তি দিয়ে বিচার করার চেয়ে বাঙালি আবেগ দিয়ে পাশে দাঁড়াতে বেশি ভালোবাসে। বারবার ষড়যন্ত্রের কথা বলে তিনি তার সমর্থকদের মধ্যে একটা প্রতিরক্ষামূলক আবেগ জাগিয়ে তোলেন। কর্মীরা তখন মনে করে আমাদের দিদি বিপদে আছেন, আমাদের বুক দিয়ে তাকে রক্ষা করতে হবে। এই মানসিকতা দলের নিচুতলার কর্মীদের একত্রিত রাখতে সাহায্য করে। অথবা এমনটাও হতে পারে 1990 সালে হাজরা মোড়ের সেই ভয়াবহ হামলার স্মৃতি তিনি আজও বয়ে চলেছেন। সেই ঘটনাটা সত্য ছিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সেই পুরনো সফল ফর্মুলাকেই তিনি এখনকার ছোটোখাটো দুর্ঘটনা বা রাজনৈতিক সংকটেও প্রয়োগ করার চেষ্টা করছেন। অর্থাৎ হাজরার মোড়ে যেটা হয়েছিল সেটা ছিল বাস্তব লড়াই, আর এখন সেটা হয়ে দাঁড়িয়েছে অনেকটা সুচিন্তিত রাজনৈতিক অভিনয় বা ওই স্ক্রিপ্ট রাইটিংয়ের মতো। দিদির কাছে রাজনীতি অনেকটা সিনেমার মতো, যেখানে ভিলেনরা সব সময় তাকে ঘিরে ফেলছে আর তিনি অলৌকিকভাবে বেঁচে ফিরে এসে মানুষের মন জয় করছেন। এই ষড়যন্ত্র পুরাণ আসলে ক্ষমতা ধরে রাখার একটা অদ্ভুত মনস্তাত্ত্বিক খেলা। কিন্তু দিদিমণি, একটা কথা আছে, ইউ ক্যান ফুল সাম অফ দ্য পিপল অল অফ দ্য টাইম অ্যান্ড অল অফ দ্য পিপল সাম অফ দ্য টাইম, বাট ইউ ক্যানট ফুল অল অফ দ্য পিপল অল অফ দ্য টাইম। অর্থাৎ সারাংশ দাঁড়ায় এটাই যে আপনি সব মানুষকে সারা জীবন বোকা বানাতে পারবেন না। আপনি বছরের পর বছর একই চক্রান্তের পুরনো রেকর্ড বাজিয়ে যাবেন আর বাংলার মানুষ কানে তুলো দিয়ে বসে থাকবে, সেই দিন আর নেই। মানুষ এখন অনেক বেশি সচেতন। তারা বুঝতে শিখেছেন যে যখনই আপনার পায়ের তলার মাটি সরে যায়, তখনই আপনার পায়ে চোট লেগে যায়, পায়ে প্লাস্টার বাঁধতে হয়। যখনই আপনার দলের চুরির পাহাড় ফাঁস হয়, তখনই কেন আপনার বারবার প্রাণ সংশয় দেখা দেয়।
সহানুভূতি পাওয়ার এই সস্তা ভিকটিম কার্ড খেলতে খেলতে কার্ডটাই এখন ছিঁড়ে গেছে। মানুষ বুঝে গেছে এটা কোনো ষড়যন্ত্র নয়, এটা স্রেফ মানুষের নজর ঘোরানোর একঘেয়ে একটা নাটক। মনে রাখবেন, আপনি যাকে খেলা হবে বলতেন, বাংলার সাধারণ মানুষ এখন সেই খেলার নিয়মটা ধরে ফেলেছে। আর তাই 2026-এর নির্বাচনে এই কনস্পিরেসি থিওরি বা ষড়যন্ত্রের চিত্রনাট্য আর কাজে আসবে না। বাংলার মানুষ এখন তৈরি। শুধু আপনার শাসনের অবসান হবে তাই নয়, এই মিথ্যে আর ভাওতাবাজির রাজনীতির একেবারে ঢাকি সমেত বিসর্জন হয়ে যাবে। দেওয়ালে পিঠ থেকে গেলে মানুষ আর কাঁদতে পারে না, মানুষ তখন বদলা নিতে চায়। 2026-এ বাংলার মানুষই হবেন সেই বিচারক যারা আপনার এবং তৃণমূলের ষড়যন্ত্রের নাটক আর চুরির রাজত্ব দুটোরই ফাইনাল প্যাক আপ করে দেবে। আপনাদের কি মনে হয়, 2026 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিটায়ার করার পর সিরিয়ালের স্ক্রিপ্ট লিখলে কি ভালো হবে? জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। मोदी जी का विजन और उसे धरातल पर उतारने का संकल्प, डॉक्टर मोहन यादव का मिशन, प्रगति की नींव सड़क। मुख्यमंत्री मजरा टोला सड़क योजना के तहत आदिवासी अंचलों के 20,650 छोटे गांव 30,900 किलोमीटर पक्की सड़कों से जुड़ रही हैं। 21,630 करोड़ रुपए का ऐतिहासिक निवेश, ताकि विकास आखिरी पायदान तक पहुंचे। राष्ट्रीय राजमार्ग प्राधिकरण और मध्य प्रदेश सड़क विकास निगम के बीच 1 लाख करोड़ रुपए का MOU, लगभग 4,000 किलोमीटर नई सड़कों का निर्माण मध्य प्रदेश भारत की ग्रोथ लाइन पर। प्रधानमंत्री ई-बस सेवा योजना के अंतर्गत 550 से अधिक शहरी ई-बसें। स्वच्छ परिवहन, स्मार्ट मध्य प्रदेश। प्रधानमंत्री नरेंद्र मोदी के नेतृत्व में सतना, दतिया और रीवा एयरपोर्ट का शुभारंभ। अब मध्य प्रदेश हवा में भी तेज। इंदौर मेट्रो शुरू, भोपाल मेट्रो जल्द। 100% रेल विद्युतीकरण, 14,745 करोड़ रुपए का रेल इंफ्रास्ट्रक्चर बजट, प्रगति की नई पटरी। सड़क, रेल और हवाई कनेक्टिविटी अब सिर्फ सफर नहीं, रोजगार का रास्ता बन रही है। मुंबई दिल्ली इंडस्ट्रियल कॉरिडोर से जुड़ता मध्य प्रदेश निवेश, उद्योग और युवाओं के भविष्य का नया केंद्र। 18,036 करोड़ की इंदौर मनमाड़ रेलवे लाइन, व्यापार, परिवहन और विकास को नई गति। मध्य प्रदेश अब संभावनाओं का पावर हाउस। प्रधानमंत्री नरेंद्र मोदी का विजन, आत्मनिर्भर भारत। मुख्यमंत्री डॉक्टर मोहन यादव का मिशन, हर जिले तक विकास, हर नागरिक तक विश्वास। नया मध्य प्रदेश, जहां अधोसंरचना बने आधार और विकास बने पहचान। विकास, विश्वास, भविष्य।